কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্য ছিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা হামাসের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা। তবে তারা বেঁচে গেলেও মৃত্যু হয় 5 জন নিম্নপদস্থ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার। এই হামলার তীব্র সমালোচনা করতে শুরু করেন বিশ্ব নেতারা। প্রশ্ন উঠছে, কাতারে এই হামলা কি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেবে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। ইসরায়েলের উপর সবচেয়ে বড় ধাক্কা আসে যুক্তরাষ্ট্র থেকে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রতিটি দিক নিয়ে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। একে অগ্রহণযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মর্জের মতে ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা লঙ্ঘন করেছে। গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের আরেক মিত্র দেশ ভারত। তীব্র সমালোচনা হলেও বিশ্লেষকরা মনে করছেন এই সমালোচনার জন্য নীতিগত কোনো বড় পরিবর্তন আসবে না। ইতিমধ্যেই আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। সিরিয়ায়ও ভূমি দখলের পরিমাণ বাড়াচ্ছে। লেবাননের হিজবুল্লাহ নেতাদের হত্যা করেছে। আর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে 64,500 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং সেখানে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ উঠলেও বড় নীতি পরিবর্তন হয়নি। কাতার শুধু হামাসের রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্র নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে কাতারে ইসরায়েলের হামলা অতিরিক্ত তাৎপর্য বহন করে। তবে বিশ্লেষকদের মতে কেবল কাতারের অবস্থানের জন্য বৈশ্বিক নীতি বদলানো কঠিন হতে পারে। তবে গাজার দুর্ভিক্ষ ও গণহত্যার অভিযোগের কারণে আন্তর্জাতিক জনমত ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। কিন্তু কাতারের উপর হামলার প্রভাব মূলত উপসাগরীয় অঞ্চলে সীমিত থাকতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উপসাগরীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যেই সংহতি জানাতে দোহা সফর করেছেন বা করার পরিকল্পনা করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান জসিম আল থানি বলেন, উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে। ইউরোপে ইসরায়েল বিরোধী অবস্থান কিছুটা স্পষ্ট। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন এবং ইসরায়েলি জাহাজগুলোকে তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে না। এমনকি ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের পক্ষ থেকে যেভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রে তা হয়নি। কাতারে হামলার পরও থামেনি ইসরায়েল। 10 সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকায় হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় নিহত হন অন্তত 35 জন। একই সঙ্গে গাজার অবরোধ ভাঙতে চাওয়া শান্তিপূর্ণ নৌবহরে গ্লোবাল সমুদ ফ্লোটিলার ওপরও 2 দফা ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। বর্তমানে নৌবহরটি তিউনিসিয়ায় নোঙর করা আছে। এর আগে সিরিয়া, লেবানন ও ইরানেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারে হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা, বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি এই হামলা শুরু করেছে, ইসরায়েল এটি পরিচালনা করেছে এবং ইসরায়েলি এর সম্পূর্ণ দায়িত্ব নেবে। এছাড়া ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ইসরায়েলের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ নয়। বিশ্লেষকদের মতে ইসরায়েলকে থামাতে পারে কেবল একজনই, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র শুধু কোটি কোটি ডলার সহায়তা ও অস্ত্রই দেয় না, বরং কূটনৈতিকভাবেও ইসরায়েলকে রক্ষা করে। ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তাই অনেক ইসরায়েলি ডানপন্থী বিশ্বাস করে ট্রাম্প তাদের লক্ষ্য পূরণে বাধা দেবেন না। যদিও ট্রাম্প এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, তবু অতীতে তিনি গাজাকে গাজা রিভেরা বানানোর মতো প্রস্তাবও দিয়েছেন, যা সমালোচকদের মতে জাতিগত নির্মূলের ইঙ্গিত। এ বিষয়ে ট্রাম্পের অবস্থান এখন অস্পষ্ট।
তবে ট্রাম্প জানান, একমাত্র যুক্তরাষ্ট্র যদি চায় তখনই ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি এবার সত্যি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন, নাকি শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষেই কথা বলবেন।